এসবের মধ্যে করাচি থেকে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এ নিয়েও ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। পাকিস্তান থেকে কি আনলো বাংলাদেশ? গোপন অস্ত্র নাকি? ভারতে হামলা করবে নাকি? নানান গুঞ্জন তাদের মধ্যে। পাকিস্তান থেকে জাহাজে করে পণ্য বাংলাদেশে পৌঁছেছিল কয়েকদিন আগেই। তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ফের সেই একই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে আসছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে। শুক্রবারই জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে প্রশ্ন উঠেছে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের এতদিনের পরিকল্পনা স্বপ্ন সবকিছু ভেঙে দিচ্ছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যখন মিশরে সফরে গিয়েছিলেন তখন কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে বৈঠক হয়েছেন এবং সেই বৈঠকে এমন কিছু গোপন চুক্তি হয়েছে যেগুলো ভারতের জন্য একটি ভয়ঙ্কর তথ্য। চলুন আমরা দুটি ভিডিও দেখব যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সাথে কি গোপন বৈঠক হয়েছে। চলুন আর দেরি না করে আমরা সেই দুটি ভিডিও দেখি, তারপরে থাকছে বিস্তারিত। এবার মিশরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে হাত মেলালেন ডক্টর ইউনূস। সাথে করে নিয়ে আসলেন প্রায় 1000 কন্টেইনার গোপন পণ্য। তাতে একদিকে ঘুম হারাম মোদী সরকারের, অন্যদিকে মাথানষ্ট ভারতীয় সাংবাদিক নামের টিকটকারদের। বাংলাদেশ ও পাকিস্তানকে একসাথে দেখে পাগল হয়ে গিয়েছে তারা। একদিকে দেশটির গোয়েন্দারা নানান গবেষণায় ব্যস্ত হয়ে পড়েছে, অন্যদিকে টিকটকাররা যা তা বকবক শুরু করেছে। আসলে মিশরে কি কথা হলো শাহবাজ ইউনূসের মধ্যে? করাচি থেকে নতুন করে চট্টগ্রাম বন্দরে কি এলো? এছাড়া কি বলছে ভারতীয়রা? এ সকল বিষয়ের বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। গত দুদিন ধরে মিশরে উন্নয়নশীল 8 দেশের D8 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নশীল 8 রাষ্ট্র বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত সংস্থা D8 এর সম্মেলন শুরু হয় কায়রোতে। সে সম্মেলনের ফাঁকে একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ড মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে সেই বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে নড়ে চড়ে বসেছে ভারত। একদিকে দেশটির গোয়েন্দারা এ বিষয়ে রিসার্চ শুরু করেছে, অন্যদিকে দেশটির সাংবাদিক নামের টিকটকাররা বকবক শুরু করেছে। পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাংলাদেশ ভারত বিরোধী ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, বাড়াবাড়ি করছে। আরও যত রকম শিরোনামে সম্ভব ভারতীয়রা খবর প্রচার করছে। বাংলাদেশের ইউটিউবাররা যেমন খবর করে না, তার থেকেও নিচু খবর করছে তারা। অথচ বাংলাদেশ কিংবা পাকিস্তান কারোই ভারত নিয়ে পড়ে থাকার সময় নেই। শাহবাজ ও ইউনূস কেবল তাদের দেশ নিয়েই কাজ করছেন, ভারতকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মূলত ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। ড ইউনূস বলেন, বিষয়গুলো বারবার আসছে, আসুন আমরা সামনে এগিয়ে যেতে সে বিষয়গুলোর ফয়সালা করি। জবাবে শরীফ বলেন, 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে, কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন। অধ্যাপক ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে। তারা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হয়। এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, দুই নেতা চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত করার ইচ্ছা প্রকাশ করেছেন। 2006 সালের নোবেল শান্তি বিজয়ী 2026 সালের মধ্যভাগের আগে প্রয়োজনীয় সংস্কার এবং সাধারণ নির্বাচন করতে তার সরকারের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, তিনি সংস্কারের বিষয়ে সংলাপের জন্য একটি ঐক্যমত্য গঠন কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। শরীফ বলেন, আমরা সত্যি আমাদের ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অপেক্ষায় রয়েছি। তিনি সার্ক পুনরুজ্জীবনে অধ্যাপক ইউনূসের উদ্যোগকে স্বাগত জানান এবং আঞ্চলিক সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত চিনি কলগুলোকে আরও ভালোভাবে পরিচালনার জন্য প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দেন। তিনি বাংলাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের কারণে মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং বলেন, ঢাকা এ রোগের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে।
তিনি বলেন, প্রায় 1 দশক আগে পাঞ্জাবে ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের লড়াইকে বিশ্বমানের বলে প্রশংসিত হয়েছিল। বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাতে পারি। অধ্যাপক ইউনূস শরীফকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আশা করেন পাকিস্তান ও বাংলাদেশ এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। এসবের মধ্যে করাচি থেকে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এ নিয়েও ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। পাকিস্তান থেকে কি আনলো বাংলাদেশ? গোপন অস্ত্র নাকি? ভারতে হামলা করবে নাকি? নানান গুঞ্জন তাদের মধ্যে। পাকিস্তান থেকে জাহাজে করে পণ্য বাংলাদেশে পৌঁছেছিল কয়েকদিন আগেই। তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ফের সেই একই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে আসছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে। শুক্রবারই জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে প্রশ্ন উঠেছে, কি আছে এবারের জাহাজে? এর আগেও একই পাকিস্তানি জাহাজ বাংলাদেশে এসেছিল পণ্য নিয়ে, যা নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছিল। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান থেকে আসা MV ইউয়ানজিয়াং ফা ঝং নামক জাহাজটি এবার বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছাচ্ছে 825 TEUS কন্টেইনার নিয়ে। এর আগেরবার যখন জাহাজটি বাংলাদেশে এসেছিল তখন তাতে ছিল 370 TEUS কন্টেইনার। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এবার গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে পৌঁছাচ্ছে পাকিস্তানি জাহাজটি। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে চলতি বছরের 14 নভেম্বর। সেবার যে 370 TEUS কন্টেইনার বাংলাদেশে পৌঁছেছিল তার মধ্যে 297 TEUS কন্টেইনার এসেছিল পাকিস্তান থেকে। বাকি 73 TEUS কন্টেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে নিয়ে গিয়েছিল। MV ইউয়ানজিয়াং ফা ঝং দ্বিতীয়বারের মতো গত 11 ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় MV ইউয়ানজিয়াং ফা ঝং জাহাজ। রিপোর্ট অনুযায়ী গত বুধবারেই বঙ্গোপসাগরে ঢুকেছে জাহাজটি। এই আবহে মনে করা হচ্ছে আগামী শনি কিংবা রবিবার চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস করতে পারে MV ইউয়ানজিয়াং ফা ঝং। পণ্য খালাস করে সোমবার নাগাদ জাহাজটি চট্টগ্রাম বন্দর ছাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করার পর যাবে ইন্দোনেশিয়ায়, সেখান থেকে মালয়েশিয়া, দুবাই হয়ে পাকিস্তানের করাচি ফিরবে। তবে এই জাহাজে কি কি পণ্য রয়েছে তা এখনও জানা যায়নি। এ নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শিপিং সংস্থাটি অনলাইনে জানাবে যে তাদের জাহাজের কন্টেইনারে কি কি পণ্য আছে। তবে দিন শেষে বাংলাদেশ পাকিস্তান থেকে যা মন চায় আনুক, ডক্টর ইউনূস শাহবাজের সাথে যা মন চায় আলোচনা করুক, তাতে ভারতের কি সমস্যা ভাই? ওরা মাথা না ঘামালেই পারে। বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে পারস্পরিক উন্নয়ন সম্ভব। 1971 সালের বিষয়গুলো বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এছাড়া সার্কের পুনর্জাগরণের উদ্যোগও অত্যন্ত সময় উপযোগী। প্রফেসর ইউনূস এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এ প্রচেষ্টাকে অনেকেই অভিনন্দন জানিয়েছে। তাদের আশা দুই দেশ সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে। বিপরীতে হাসিনার দোসররা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বলছে 30 লক্ষ শহীদ, কোটি মুক্তিযোদ্ধা, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা রাজাকার ও রাজাকারের বাচ্চাদের হাতে তুলে দেওয়ার জন্য ইউনূস সরকারকে ধন্যবাদ। শুধুমাত্র 71-এর জামাত ও এর অঙ্গ সংগঠন রাজাকার আলবদর, আল শামসের সদস্য ও তাদের বাচ্চারা ছাড়া পাকিস্তান শব্দটি এই বাংলার সবচেয়ে ঘৃণিত নাম বলেও মন্তব্য করছে আফসোস লীগ। হাসিনার দোসর হয়েও কেউ কেউ বলছে, রাজাকারদের পুনর্বাসন করার জন্য আমরা 24-এর আন্দোলন করিনি। আর নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্র নীতিতে কেউ কারো স্থায়ী বন্ধুও না, আবার শত্রুও না। সে হিসেবে আমরা আমাদের প্রয়োজনে পাকিস্তানের সাথে সম্পর্ক করতে পারি, আবার ভারতের সাথে শত্রুতাও। এখানে প্রথম প্রায়োরিটি হবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌম নিরাপত্তা নিশ্চিত করা ও অর্থনৈতিক চাহিদা পূরণ করা। তাদের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো বন্ধ করতে, বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার প্রতিরোধ করতে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ রাখতে বাংলাদেশ পাকিস্তান সামরিক ও পারমাণবিক চুক্তি করতে হবে। বাংলাদেশে ভারতের আগ্রাসন রুখতে চীন, বাংলাদেশ, পাকিস্তান আঞ্চলিক নিরাপত্তা সামরিক চুক্তি করতে হবে। একই কথা আমরাও দীর্ঘদিন ধরে বলে আসছি। পান থেকে চুন খসতেই ভারত যেহেতু বাড়াবাড়ি শুরু করে, সেহেতু আমাদেরও উচিত পারমাণবিক চুক্তি করা। তাহলে কেবল তারা আমাদের সত্যিকার অর্থেও ভয় পাবে।
আপনি কি বলেন দর্শক? আমাদের সাথে একমত হলে কমেন্টে ইয়েস কিংবা রাইট লিখে জানাতে পারেন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। শেখ হাসিনার প্রিয় বিদেশি পত্রিকা দ্য ইকোনমিস্ট একটা র্যাঙ্কিং করেছে দেশগুলোর মধ্যে, তার মধ্যে সেরা দেশ হয়েছে বাংলাদেশ। অনেকের চোখে পড়েছে নিশ্চয়ই। এটা কেন, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং শেখ হাসিনার প্রিয় পত্রিকা কেন বললাম, 2018 সালের সেই তথাকথিত নির্বাচনের পর যখন রাতের বেলায় ব্যালট বাক্স ভর্তি করে ফেলা হয়েছিল, তখন শেখ হাসিনা তার পরে প্রথম যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, তখন বলেছিলেন যে তারা এই নির্বাচনে জিততেনি কারণ দ্য ইকোনমিস্টের একটা জরিপ বলেছে আওয়ামী লীগ জিতে যাবে। সত্যি কথা, ওই সময় ইকোনমিস্ট এরকম একটা জরিপের ফলাফল প্রকাশ করেছিল। যদিও ওই পর্যন্তই এই তথাকথিত নির্বাচনের পর অত্যন্ত টাফ একটা হেডলাইন দিয়ে দ্য ইকোনমিস্ট বলেছিল শেখ হাসিনা কিরকম গায়ের জোরে বা ছলে বলে কৌশলে গায়ের জোরে এই ভোটটা রিগ করে জিতে গেছেন, সেই তথ্য তারা দিয়েছিল। কিন্তু সেটা তারা ব্যবহার করবে না, খুব স্বাভাবিক। কিন্তু ইকোনমিস্টের এই রিপোর্টটার কথা আওয়ামী লীগের যেসব লোকজন তার আওয়ামী ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য আসতো, তারা এটা ক্রমাগত বলে যেতে থাকতেন। এটা আমাদের নিশ্চয়ই অনেকের মনে আছে। সুতরাং শেখ হাসিনার প্রিয় পত্রিকা, সেই পত্রিকা একটা র্যাঙ্কিং করেছে বাংলাদেশ গত 2024 সালের শ্রেষ্ঠ দেশ হয়েছে, এবং রানার আপ হয়েছে সিরিয়া। এটা কিভাবে নেওয়া হয়? সেখানে বলা হয়েছে সবচেয়ে ধনী, সুখী ও নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে নয়, সেরা দেশ বেছে নেওয়া হয়েছে 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে। তার মানে তাদের বিবেচনায় গত 12 মাসে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে। তার মানে বাংলাদেশে শেখ হাসিনাকে আমরা খেদিয়েছি, তাকে ভারত পালাতে বাধ্য করেছি, এটাই যথেষ্ট কারণ বাংলাদেশ সবচেয়ে উন্নতি করেছে দুনিয়ার সব দেশের চাইতে। তারা তাই বলছেন। তাদের কিছু অবজারভেশন আছে, সেটাই আসবো। চূড়ান্ত তালিকায় 5টা দেশ ছিল, বাংলাদেশ ছাড়াও ছিল আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, সিরিয়া, এগুলো রয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, জায়গাটা একটু খেয়াল করে, এখানে বাংলাদেশ সম্পর্কে তাদের কিছু অবজারভেশন আছে। আমাদের এবারে বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসক উৎখাত করেছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি 17.5 কোটি জনসংখ্যার দেশটি 15 বছর ধরে শাসন করছিলেন। দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসাবে তিনি সে সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর নির্দেশ দেন। তার শাসনামলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। প্রধান বিরোধী দল দুর্নীতিগ্রস্ত, ইসলামী চরমপন্থাও একটি হুমকি, তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশাব্যঞ্জক। খেয়াল করছি আমরা, এখানে বিএনপি সম্পর্কেও সমালোচনা আছে এবং ইসলামী চরমপন্থার হুমকির কথা বলা হচ্ছে। মূলত ভারত যে ধরনের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে, সেটা বাংলাদেশে ইসলামী চরমপন্থার মেজর ঝুঁকি আছে বলে আমরা মনে করি না, তবে এরকম কিছু এলিমেন্টস আছে। এটা খুব স্বাভাবিক, একটা মুসলিম প্রধান দেশে এই ধরনের এলিমেন্ট থাকা খুব অস্বাভাবিক কোনো কিছু নয়। কিন্তু তারা বলছে পরিবর্তন, এখন পর্যন্ত পরিবর্তন আশাব্যঞ্জক। কারণ হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। আমরা সরকারের কাছে এক্সপেকটেশন অনেক বেশি বলে সরকারের প্রচুর ব্যর্থতা আমরা দেখি, কিন্তু এই সরকার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সত্যিকার অর্থেই মোটা দাগে একটা স্থিতিশীল বাংলাদেশ ধরে রাখতে পেরেছে। এখানে আরো মারাত্মক সব খেয়াস হওয়ার প্রবাবিলিটি ছিল, কিন্তু সেগুলো ঠেকানো গেছে। এটা নিশ্চয়ই একটা বড় সাফল্য। 2025 সালে সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে। এর আগে নিশ্চিত করতে হবে যে দেশের আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলো সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে। এর কোনোটি সহজ হবে না। চ্যালেঞ্জগুলোর কথাও বলা হচ্ছে, হুইচ ইজ ভেরি রাইট। ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে হবে, এটা আসলে আমাদের হাতে নেই। এটা বেশ খানিকটাই বা প্রায় পুরোটাই ভারতের হাতে, কারণ আমরা ঠিকঠাকই আছি। ভারতকে তার বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং সম্পর্ককে রিয়ালাইন করতে হবে। তারা বাংলাদেশকে যেভাবে স্লেভের মতো দেখতে চায়, বাংলাদেশ এটা আসলে আর হবে না, ফরএভার আর হবে না। সো এটা পুরোটা আমাদের হাতে আছে। তা না কিন্তু বাকি কাজগুলো আমরা নিশ্চিতভাবেই পারবো। আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হবে, সেটা নিশ্চয়ই হবে। তবে একজন স্বৈরশাসক ক্ষমতাচ্যুত করা এবং আরও উদার গণতন্ত্র সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এই বছরের সেরা দেশ বাংলাদেশ। আসাদ সম্পর্কে কিছু কথা বলা হয়েছে।
সো বাংলাদেশ সেরা হয়েছে, শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছি এবং তার জায়গায় যে সরকারটা এসেছে সেটা রিজনেবলি ভালো করছে। রিজনেবলি আমরা এই সরকার সব সমস্যার সমাধান করে ফেলবে, এই সরকার ওই করবে সেই করবে, এক্সপেকটেশন আছে, কিন্তু সব খুব দ্রুত অ্যাচিভড হয়ে যাবে আমি কখনো সেটা মনে করিনি। আমি বহুবার একটা কথা বলেছি যে সরকারের সবচেয়ে বড় সংকট হচ্ছে সরকার অকল্পনীয় রকম প্রত্যাশার উপরে প্রতিষ্ঠিত হয়েছে, এটাই তার প্রধান চ্যালেঞ্জ। আমরা আশা করি তারা এটার সাথে মোটামুটি তাল মেলাতে পারবেন এবং আমাদেরও উচিত হবে আমাদের এক্সপেকটেশনের জায়গাটা কমিয়ে আনা। কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে বাংলাদেশ শ্রেষ্ঠ দেশ হয়েছে, এমনকি সিরিয়ার চাইতেও বেটার বলা হয়েছে, কারণ সিরিয়াতে হয়তো বাশার উচ্ছেদ হয়েছে কিন্তু সিগনিফিক্যান্টলি সিরিয়া স্টেবল দেশ হচ্ছে কিনা, কারণ সিরিয়ার ইতিহাস শেষ হয়নি, সিরিয়া আবার একটা মেজর নতুন ধরনের গৃহযুদ্ধে ঢুকে পড়ে কিনা সেসব ঝুঁকি আছে। সো আসাদকে শুধু সরানো না, দেশটা রাষ্ট্র হিসাবে ইন্টিগ্রেটেড থাকা, এগুলো বড় চ্যালেঞ্জ। সেই তুলনায় আমরা অনেক ভালো করছি এবং এটাও সত্য আমাদের এই চ্যালেঞ্জ সিরিয়ার মতোও ছিল না, কারণ সিরিয়াতে 13 বছর গৃহযুদ্ধ চলছিল, সে তুলনায় আমাদের তার গৃহযুদ্ধ অ্যাটলিস্ট চলছিল না, আমরা ফাইট করছিলাম একটা স্বৈরাচারী রেজিমের বিরুদ্ধে। যাই হোক, গ্লোবালি আমাদের এই অবদানের স্বীকৃতি আছে এবং এই জিনিসগুলো আমাদের জন্য ব্যবহার করাটা ভালো হবে। ইকোনমিস্টের মতো পত্রিকা যখন এগুলো করে সেগুলো নিশ্চয়ই আমরা ভালোভাবে সেল করতে পারবো। বিশেষ করে ভারতের মতো দেশের মুখের উপর ছুঁড়ে মারা সম্ভব আমাদের এই তথ্য, যারা বাংলাদেশের গণ অভ্যুত্থানকে এখনও স্বীকৃতি দেয় না, প্রশংসা করে না, রাষ্ট্রীয়ভাবে বলছি। ডক্টর ইউনূসকে ফোন করে যতটা না অভিনন্দন জানিয়েছে তার চেয়ে বেশি তার রাজনীতি, অর্থাৎ হিন্দুদের ওপর তথাকথিত নিপীড়ন, হিন্দুদের উপর নিপীড়ন হচ্ছে, তথাকথিত বলছি আমি কারণ তারা এটাকে সাম্প্রদায়িক নিপীড়ন হিসাবে প্রেজেন্ট করতে চায়, সেই কারণে। এর বাইরে এখনও তাদের একই রকম নীতি কাজ করছে, যদিও গ্লোবালি আমাদের এই ব্যাপারে সমর্থন আছে, আমাদের এই ব্যাপারে আমাদের স্বীকৃতি আছে। আমরা ভারতের সাথে যখন এনগেজ করব এই স্বীকৃতিগুলো কাজ করার কথা, কিন্তু ভারত যে ধরনের ব্লাইন্ড আই দিয়ে রেখেছে তার যে ডোমেস্টিক পলিটিক্স, সেটার কারণে বাংলাদেশে তারা যেভাবে রিয়্যাক্ট করছে সেটা কতটুকু কাজ করবে আমরা জানি না, কিন্তু ইকোনমিস্টের মতো পত্রিকা এই জিনিসটার স্বীকৃতি আমাদেরকে দেয়া আমাদের জন্য নিশ্চিতভাবেই সেলিব্রেট করার মতো ব্যাপার। আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যখনই দেশের কোনো সংকট আসে, আমি ফেসবুকে অনেকেই কথাটা লিখতে দেখেছি, উইচ ইজ ভেরি রাইট, আমাদের এটা নেই ওটা নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, অর্থনৈতিক সংকট আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই এবং আমরা এক্সপেক্ট করবো সরকার এগুলো খুব ভালোভাবে ম্যানেজ করবে। কিন্তু সব কিছুর পর আমরা শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছি, তার প্রভুর দেশে তিনি আছেন, তাকে পালাতে বাধ্য করেছি। চোখ বন্ধ করে এটা ভাবলেই আমাদের সব সমস্যা চলে গেছে আমাদের এমন মনে হতে পারে। এটাই একটা বিরাট কাজ যেটা আমরা করেছি। আমাদের মধ্যে বাকি যত সংকট আছে আমি আশা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই আমরা দ্রুত সেগুলো কাটিয়ে উঠবো এবং আমাদের দেশকে আমাদের এক্সপেক্টেড যে রকম দেশ হিসাবে গড়ে তুলতে চাই সেদিকে এগিয়ে যেতে পারবো। এই স্বীকৃতিটা আছে এবং ভবিষ্যতেও আমরা আশা করি এই সম্মানটা আমরা ধরে রাখবো, কারণ এই রিপোর্টে আমি পড়ে শোনালাম আশাবাদের কথা আছে, এখন পর্যন্ত ভালো আছে, চ্যালেঞ্জের কথা থাকলেও বাংলাদেশ। প্রিয় দর্শক, দেখছিলেন আমাদের ভিডিওটি এবং বুঝতে পেরেছেন ভারত যেভাবে বাংলাদেশের উপর উঠে পড়ে লেগেছিল এবং বাংলাদেশের যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য যে তাদের অপচেষ্টা ছিল সেটি কিন্তু এখন অনেকটাই পিছুটান, এবং ভারত যেভাবে বাংলাদেশের উপর চড় হয়েছিল সেটি কিন্তু অনেকটাই পিছে টানছে, অর্থাৎ ভারত তারা নিজেদের জায়গায় কিন্তু সরে গিয়েছে এবং উত্তেজনামূলক যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু তারা এখন নিম্নমুখী করে নিয়েছেন এবং ভারতের অনেক পত্রিকার কিন্তু সুর পাল্টানো শুরু হয়েছে ইতিমধ্যে। তো প্রিয় দর্শক, আমি মনে করি এই ডক্টর ইউনূস যখন পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে যেভাবে বৈঠক করেছেন বা তাদের কাছ থেকে যেভাবে বাণিজ্যিকভাবে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য শুরু হতে যাচ্ছে এবং নতুন করে চুক্তি হতে যাচ্ছে, এগুলো যদি অব্যাহত থাকে এবং ডক্টর ইউনূস যদি চেষ্টা করে তাহলে কিন্তু ভারত ছাড়াও অনেকগুলো রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশকে আবার সচল করতে, আবার এই ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে দিক দিয়ে বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে কিন্তু তিনি প্রমাণ করতে পারবেন এবং করতে পারবেন।